বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ। পলিটিক্যাল নিউজের শুরুতেই আজকে কসবা কাণ্ডের খবর। আপনারা বলবেন কসবা কাণ্ড একটা ধর্ষণের ঘটনা, সেখানে পলিটিক্যাল নিউজের কি আছে? ওটাই তো কথা। কসবা কাণ্ডে ধৃত মনোজিৎ ধর্ষণটাকে অভ্যেসে পরিণত করে ফেলেছিল, আর তাই প্রশ্ন আসছে কোন দাদার মাথায় হাত ছিল? কোন দাদার হাত মাথায় নিয়ে মনোজিৎ এভাবে একের পর এক ধর্ষণ করে গিয়েছে, একের পর এক কুকীর্তি চালিয়ে গিয়েছে? অভিযোগ, ছাত্রীদের অশালীন ভিডিও তুলে ব্ল্যাকমেল করত মনোজিৎ। এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুমন আছে আমাদের সঙ্গে, কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, জানতে চাইবো মনোজিতের বিরুদ্ধে ওটা একের পর এক অভিযোগ সম্পর্কে, এবং যে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে যে একজন নয়, এই প্রথম নয়, কার্যত ধর্ষণটাকে অভ্যেসে পরিণত করে ফেলেছিল মনোজিৎ, তাও আবার কলেজ ক্যাম্পাসের ভিতরে। দেখো, আমার সোর্স যখন এই ভিডিওটা আমাকে পাঠায় আমি দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম। তার কারণ এভাবেও সম্ভব জোরপূর্বক একটি মেয়ের তার অশালীন ভিডিও রেকর্ড করে, নোংরা ভিডিও রেকর্ড করে তাকে দীর্ঘদিন ব্ল্যাকমেল করা হয়েছে, এবং টিএমসিপি নেতৃত্ব তারা এই প্রত্যেকে ভিডিও সম্পর্কে অবগত ছিল, তেমনটা আমি সূত্র মারফত জানতে পারছি। তখনও কিন্তু তারা কোনো পদক্ষেপ করেনি, এবং এই মনোজিতের কুকীর্তির কথা যদি বলতে বসি তাহলে কীর্তির শেষ হবে না। গুন্ডা পাঠিয়ে ছাত্রদের পেটানো, বাবা মাকে হুঁশিয়ারি দেওয়া, গ্রেপ্তার করিয়ে দেবো, সরিয়ে দেবো পৃথিবী থেকে, একাধিকবার কসবা থানা, বালিগঞ্জ থানা, কালীঘাট থানায় এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই যে নোংরা ভিডিও শ্যুট করে রীতিমতো কলেজের পাশের কোনো ফ্ল্যাটে নিয়ে গিয়ে এই ধরনের ভিডিও রেকর্ড করে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে ছাত্রীদের, সেই ছাত্রীরা প্রকাশ্যে এসে মুখ খোলার সাহস পায়নি, ভয় পেয়েছে। তার কারণ এই ভিডিও বাজারে ছড়িয়ে দেওয়া হবে এমনভাবে থ্রেট দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এর বিরুদ্ধে অভিযোগ নিতেই অস্বীকার করে দেয়, প্রকাশ্যে ছাত্রছাত্রীরা কথা বলছেন। এভাবেই কিন্তু মনোজিৎ তার কুকীর্তির জাল চারদিকে ছড়িয়েছিল। আমার সঙ্গে থাকো সুমন, তুমি আমার সঙ্গে থাকো। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে। অরূপবাবু, দল আপনাদের আড়ে বহরে নিশ্চিতভাবে বেড়েছে, এত বছর আপনারা ক্ষমতায় রয়েছেন, দশকের বিচারে 1.5 দশক, কিন্তু সেই দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা কেউ কি দলের খুব বড়সড় কারুর হাত মাথায় না থাকলে এমন ঘটনা দিনের পর দিন কলেজে চালিয়ে যেতে পারে? ধর্ষণের ঘটনা একটা নয়, একের পর এক ভিডিও করে রাখতো, সে ভিডিও নিজের মোবাইলে রাখতো, অন্য মোবাইলে ট্রান্সফার করতো, যাদের ভিডিও করতো তাদেরকে একাধিকবার ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে আবার নিয়ে আসতো ধর্ষণ করবার জন্য। এটা একটা কলেজ ক্যাম্পাসে দিনের পর দিন চালিয়ে যাওয়া, কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া, এবং যখন এ রাজ্যে আপনারা একেবারে একা রাজনৈতিকভাবে শাসন কায়েম করেছেন, সেই সময় আপনাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব? প্রথমত দেখুন, আপনি যে অভিযোগগুলো করলেন সেই সবকটা অভিযোগ সত্যি, কিন্তু একটি অভিযোগও এর আগে নথিভুক্ত হয়েছে, তারপরে প্রশাসন অ্যাকশন নেয়নি। যদি এই রকমের কোনো ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই আপনি যে কথাগুলো বললেন সবকটি কথা যুক্তি থাকতো। যখন থেকে অভিযোগ দায়ের হয়েছে তার 5 ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, সর্বোচ্চ ধারায় এর বিচার হবে, প্রশাসন কঠোরতম বার্তা দিয়েছে। কিন্তু আপনি যে অভিযোগগুলো বললেন ঠিক ওই একই অভিযোগ প্রযোজ্য একজন ব্যক্তি যার বিরুদ্ধে 2700 জন, কম বেশি নয় 2700-র বেশি মহিলা অভিযোগ করেছিল, তার হয়ে দেশের প্রধানমন্ত্রী এবার 2024-এ লোকসভা নির্বাচনে ভোট চেয়েছেন প্রজ্জ্বল রেভান্না। আপনিও জানেন কর্ণাটক থেকে প্রার্থী ছিলেন প্রজ্জ্বল রেভান্না। 2700 জন মহিলা এই একই ভিডিও, ব্ল্যাকমেলিং, যৌন নির্যাতন, এই অভিযোগ কিন্তু সামনে এসেছিল। আমরা বলছি এখানে জিরো টলারেন্স টুয়ার্ড দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। অরূপবাবু, এখানে একটা কথা আপনাকে একটু স্মরণ করিয়ে দেবো। আপনি নিজে যখন ছাত্র পরিষদ করতেন, হয়তো তখনকার কথা বা তারও একটু আগের কথা, তখনকার কথা তো বটেই, এই 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 নরাধম মনোজিতের থেকেও বড় নরাধম, আমি বলছি একদম ভেবেচিন্তে বলছি, গোঘাটে একজন ছিল, জনপ্রতিনিধি ছিল, আবার বাম আমলের, নাম তার বিনয় দত্ত। বড় বড় করে দেওয়ালে লেখা থাকতো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বিনয় দত্ত, মানে এতখানি তার ঔদ্ধত্য। এই বিনয় দত্তের বিরুদ্ধে একটা অভিযোগ লিখিত আকারে কোনোদিন পাওয়া যায়নি বাম আমলে। অবস্থার পরিবর্তন হওয়ার পর, আপনারা ক্ষমতায় আসার পর অভিযোগ জমা পড়তে শুরু করে। কোনো মিল পাচ্ছেন? আমি আবারও বলছি অনির্বাণ, যদি পুলিশ ইনঅ্যাক্টিভ থাকতো নিশ্চিতভাবে আপনার এই সবকটা কথা প্রাসঙ্গিক বা মান্যতা পেত। আপনার মনে থাকবে অনির্বাণ, আপনি তখন সাংবাদিকতায় সদ্য প্রবেশ করেছেন বা করেননি হয়তো। 2007 সাল বাঁকুড়া জেলার সিপিএম এর জিএস ছিল, এসএফআই এর জিএস ছিল অর্ক। ওর এজিএস দেবযানীকে এবং মার্ডার করেছিল। তৎকালীন শিক্ষা
ব্যবসামন্ত্রী পার্থদের নিজে দেবযানী বাড়িতে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি বলছি একটা অপরাধকে দিয়ে আর একটা অপরাধকে জাস্টিফাই করা যায় না, কিন্তু এখানে সরকার যে ব্যবস্থা নিয়েছে, এর আগে বাম আমলে কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে দেখিনি, উল্টে দোষীদের আড়াল করতে দেখেছিলাম। আমরা দেখেছি বিজেপিকে দোষীদের গ্লোরিফাই করতে, রেপিস্টদের মালা দিয়ে বরণ করতে। নিশ্চিতভাবে অপরাধ নৃশংস, ঘৃণ্য, নক্কারজনক ফাঁসি হোক, এই সরকার সেই দোষীকে আড়াল করছে না। পার্থক্যটা এখানে। অনেক ধন্যবাদ অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রতিক্রিয়ার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে ছিলেন। এটা খারাপ কাজ, জঘন্য কাজ, বিকৃত, মানে মানসিকভাবে একটা বিকৃতি। ফলে এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সঙ্গে বসা, আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন এটা? কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একজন মহিলার মুখ থেকে শুনতে হবে? আমরা কোথাও কাউকে গার্ড করছি না, আমরা কোথাও, দিদি বলেছেন, কোথাও শিল্ডিং করছি না। আমরা বলছি এসব জানোয়ারকে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত, আর পুলিশ সর্বোচ্চ সাজা দিক, যা যা আছে সর্বোচ্চ সাজা। কসবা গণধর্ষণে ধৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। গুন্ডা দিয়ে ছাত্র পেটানো, হুমকির অভিযোগে ধৃত মনোজিতের বিরুদ্ধে। 2023 সালে মনোজিতের বিরুদ্ধে এফআইআর হলেও হাত গুটিয়ে বসেছিল পুলিশ। একটু আগে আপনারা শুনছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছিলেন যে এর আগে একটি ঘটনাতে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ কাজ করেনি, পুলিশ ব্যবস্থা নেয়নি। এটা যদি হতো তাহলে মেনে নিতাম, তাই কিন্তু ঘটনা হয়েছিল এফআইআর, কিন্তু হাত গুটিয়ে বসেছিল পুলিশ। চেতলা থানা এলাকায় খুনের চেষ্টার অভিযোগ পর্যন্ত ওঠে মনোজিতের বিরুদ্ধে। কালীঘাট থানা এলাকায় বেআইনি অস্ত্র নিয়ে গ্রেফতার হয় মনোজিৎ। প্রত্যেকটা অত্যন্ত গুরুতর ধারা, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ধারা। যদিও কসবা এবং বালিগঞ্জ থানায় আগেই অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রীদের হুমকি এবং গায়ে হাত তোলার অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ, মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার পর্যন্ত হুমকি দিত মনোজিৎ। মনোজিৎ প্রভাবশালী বলেই কি এত অভিযোগেও চুপ করেছিল পুলিশ? কোন কলেজের কোন ইউনিটে কি, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পক্ষে দেয়া খুব মুশকিল। আপনি বলুন, এমন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএমের জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করত। ব্যাপারটা তো সেরম নয়। ফলে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে, সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং এর বিস্তারিতটা ছাত্র শাখাই বলতে পারবে। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। ধৃত মনোজিতের বিরুদ্ধে 2022 সালেও, একটু আগে আপনাদের 2023-এর কথা বললাম, এবার বলছি 2022-এর কথা। 2022 সালেও শ্লীলতাহানির অভিযোগে উঠেছিল। এর আগেরগুলো বললাম বেআইনি অস্ত্র, অর্থাৎ খুনের চেষ্টার মতো অভিযোগ ছিল, বেআইনি অস্ত্রের অভিযোগ ছিল 2023। আর 2022-এ এইরকমভাবেই শ্লীলতাহানির অভিযোগ এসেছিল। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেন কসবা কলেজেরই টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট, মানে ওই একই কলেজের, কসবা ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট, সভাপতি। মনোজিৎকে মারাত্মক অপরাধের জন্য একবার বহিষ্কার পর্যন্ত করা হয়। তারপর কলেজে গুন্ডা নিয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফের ওই কলেজেই ভর্তি হয় মনোজিৎ। ছাত্রীদের শ্লীলতাহানি, রিভলভার মানে অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রতিবাদ করলে অপহরণ করে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। এত অভিযোগের পরেও কিভাবে, কোন পথে ঘুরে ফিরে ফের সেই কলেজে এসে ঢুকলো টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র? কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট। এই রাজ্যে কোনো বড়সড় অপরাধের ঘটনা ঘটে গিয়েছে, আর বিরোধী দল, রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি প্রধান বিরোধী দল, তারা এ রাজ্যের কোনো বড়সড় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত চাইছে না। আমরা শুনেছেন ইদানিংকালে? না, নিশ্চিতভাবে আপনি মনে করতে পারছেন না, আমিও মনে করতে পারছি না, কিন্তু ঠিক এটাই ঘটলো, এটাই ঘটছে। আরজিকর কাণ্ডে সিবিআই সফল নয়, তাই কসবা কাণ্ডে সিবিআই চাইছেন না বিজেপি নেত্রী এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য, পুলিশকেই সুবিচার পাইয়ে দিতে হবে, নয়তো পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেটা তো তারা বরাবরই বলে থাকেন। রাজ্যের পুলিশ মন্ত্রীর যে কোনো সময় তারা যে কোনো অভিযোগের ক্ষেত্রে, বড় ঘটনার ক্ষেত্রে পদত্যাগ দাবি করেন, কিন্তু সিবিআইটা কেন দাবি করছেন না, তা বলতে গিয়ে অগ্নিমিত্রা তুলে আনলেন আরজিকরের প্রসঙ্গ। আরজিকর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু
আমি সিবিআই আমার 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 দিক থেকে আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো? যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে, তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলেন মহিলাদের সুরক্ষা নিয়ে, তিনি বিচার দেবেন, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে। আর নয়তো তাকে রেজিগনেশন দিক, তিনি রেজিগনেশন দিন, আমরা চাই তিনি রেজিগনেশন দিক। মেনে নিলেন আরজিকরের যে ইনসিডেন্ট, কারণ সিবিআই পুলিশের থেকে বেশি কিছু অন্য কিছু পায়নি, অর্থাৎ কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল। সেই পুলিশই আবার ধরেছে 12 ঘন্টা, কমপ্লেন্টের 12 ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে 3 জনকে আর 1 জনকে পরে ধরেছে, 4 জন অ্যারেস্টেড। সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পাল কি বললেন তাই দিয়ে তো রাজ্য চলে না। অর্থাৎ বিজেপি সিবিআই তদন্ত চাইছে না, কিন্তু পুলিশি তদন্ত যে বিজেপির ভরসা নেই। তাই কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপি। ইতিমধ্যে টিম তৈরি করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। বিজেপির কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং এক প্রাক্তন পুলিশ আধিকারিকই সত্যপাল সিং, সঙ্গে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, রয়েছেন বিজেপি সাংসদ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং মানন কুমার মিশ্রা। এই তদন্ত কমিটি শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্তের রিপোর্ট জমা দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি नड्डा के। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है। यह जांच समिति शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी। রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন, আসলে খবর পেয়েছেন দীঘায় একটা ভালো মন্দির হয়েছে। ওনারা এখানে কালো কাঁচওয়ালা গাড়িতে মন্দিরে জয় জগন্নাথটি করতে যাবেন। যে ফ্যাক্ট ফাইন্ডিং এর নাম করে আসছেন, ছুতো করে আসছেন, তো মেয়েটির অভিযোগের ভিত্তিতে তো দোষীরা গ্রেফতার হয়ে গিয়েছে। আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা, তার ফ্যাক্ট কি কি ঘটেছিল, প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল, এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেয়। মানে এই যাত্রায় বুঝতে পারছেন পুলিশ বনাম সিবিআই নেই, তাহলে কি আছে? পুলিশ বনাম বিজেপির পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আরেকটা জিনিসও আছে, পিকচার পলিটিক্স। সন্দেশখালীর পর আর একবার, এবার কসবা, ফের পিকচার পলিটিক্স। কসবায় গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিতের সঙ্গে কোন কোন তৃণমূল নেতার ছবি আছে, সেসব তৃণমূল নেতা মন্ত্রীদের ছবি দেখে ইতিমধ্যেই বিজেপি আক্রমণ শানিয়েছে। আজও সাংবাদিক বৈঠক করেছেন একেবারে গোটা দেশের রাজধানী নয়াদিল্লিতে বসে সম্বিত পাত্র। বিজেপিকে পাল্টা নিশানা করছে এবার তৃণমূলকে যখন নিশানা করছেন বিজেপি নেতারা, ছবি দেখিয়ে দেখি কার সঙ্গে ছবি, তখন তৃণমূল কেন নিশানা করছে? কিভাবে? কসবা কাণ্ড দিয়ে কি না, তৃণমূল নিশানা করছে একটি সোনার দোকানে লুঠের ঘটনার ছবি দেখিয়ে। তা আমার রাজ্য নয়, ওড়িশায়, কিন্তু ঘটনা সত্য। লুঠে অভিযুক্তের সঙ্গে নাকি সুকান্ত মজুমদারের ছবি রয়েছে, ফলে সেই ছবি দেখিয়ে এবার পাল্টা আক্রমণে কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। এই কর্মী, মানে যার কথা বলা হচ্ছে বিজেপি কর্মী, সে বিজেপির যুব মোর্চার কর্মী এবং ওড়িশাতে একটি সোনার দোকানে প্রায় 25 লক্ষ টাকার গয়না লুট করতে গিয়ে নাকি সে ধরা পড়ে। মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। সোমনাথ সাহু এবং কমিটিতে সম্পাদক পদে সে রয়েছে। তো সেই বিজেপির যুব নেতা ডাকাতি করতে সুকান্তবাবু, হিরণবাবু, যুব রইকে কি নাম, ওরা কি একে পাঠিয়েছিল? তো এগুলো তো ক্লারিফাই করতে হবে। টাকা কি কম পড়িয়া ছিল সুকান্তবাবু?
লোক পাঠাচ্ছেন অন্য জায়গায় ডাকাতি করতে, থুতু ওপরের দিকে উঠলে নিজের মুখে পড়বে, এটা খেয়াল রাখতে হবে। সুকান্ত মজুমদার তার যুব নেতাকে ডাকাতি করতে পাঠিয়েছে, আমরা এই অভিযোগ করছি না, কিন্তু ডাকাতের সঙ্গে যদি সুকান্ত মজুমদারের ছবি থাকে তাহলে থাকলো কেন, সেই উত্তরটা তো সুকান্তবাবুকে দিতে হবে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ, কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, ধর্ষকের সঙ্গে ছবি কেন? গতকাল পর্যন্ত বিজেপি জিজ্ঞাসা করছিল তৃণমূল নেতাদের, আজ তৃণমূল পাল্টা জিজ্ঞাসা করছে ডাকাতের সঙ্গে ছবি কেন? দেখো, এটা এই রাজ্যের এই মুহূর্তের একটা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে হয়তো কোথাও জড়িয়ে যাচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে এই যে মনোজিৎ মিশ্র কসবা ল কলেজে গণধর্ষণের প্রধান যে অভিযুক্ত, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম বা তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কাজরি বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার, তাদের ছবিকে তারা সামনে এনেছিল। পক্ষান্তরে তৃণমূল কংগ্রেস কিন্তু সামনে নিয়ে এসেছিল গুজরাটে যারা অভিযুক্ত ছিলেন ধর্ষণ ঘটনায়, পরবর্তীতে বিজেপি তাদের গলায় মালা দেয়, এই ছবি। এরপর আজকে আরো বেশি সুর চড়ায় তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে ডাকাতের সঙ্গে কেন সুকান্ত মজুমদারের ছবি থাকবে, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি থাকবে, সেই প্রশ্ন কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসও তুলতে শুরু করেছে। অর্থাৎ দুপক্ষই কোথাও গিয়ে বোঝানোর চেষ্টা করছে আর যে ছবি যার সঙ্গে রয়েছে তিনি অভিযুক্ত হতে পারেন, কিন্তু সেই অভিযুক্তকে তো কেউ কোথাও যেতে বলেননি। অর্থাৎ ধর্ষণ করতেও তৃণমূল কংগ্রেস যেতে বলেননি। এখন বিজেপির ক্ষেত্রেও একই কথা, হয়তো বিজেপি একেবারে প্রদীপ্ত, আপনাদের ধন্যবাদ। অর্থাৎ ঠিক যেভাবে কুণাল ঘোষ বলছেন, ঠিক যেভাবে এই ডাকাতির জন্য বিজেপি দায়ী নয়, বা বিজেপি যদি দায়ী না হয়, ঠিক সেভাবেই এই ডাকাতের সঙ্গে ছবি তোলা বিজেপি নেতারা যেভাবে দায়ী নন কোনো কিছুতে, ঠিক সেভাবেই এই ধর্ষকের সঙ্গে ছবি তোলা তৃণমূল নেতারাও দায়ী নয়। আপাতত এইভাবেই পিকচার পলিটিক্সের মাধ্যমে কসবা পলিটিক্সের অবসান চাইছে তৃণমূল। হবে কি সে অবসান? কালীগঞ্জে শাসকের বিজয় উল্লাসে বোমার বলি হতে হয়েছে বছর দশকের ছোট্ট তামান্নাকে। কালীগঞ্জে বোমাবাজির ঘটনা কিন্তু নতুন নয়, ভাববেন না তামান্নাই প্রথম শিকার বা প্রথম বলি, বা তামান্নাই প্রথম বলি হতে পারতেন যে কেউ, হতে পারত যে কেউ। কালীগঞ্জে বিজয় উল্লাসে বোমাবাজির পুরনো ভিডিও এখন ভাইরাল। অর্থাৎ এই প্রথম নয়, কালীগঞ্জে জিতলে এমন বোমা ফাটিয়ে, মানে যে সে বোমা নয়, পটকা নয়, কালী পটকা নয়, একেবারে মানুষ মারা যাবে এমন বোমা ফাটিয়ে বিজয় উল্লাস, সেটা কিন্তু রীতিমতো পুরনো অভ্যেস। আপনাদের শুরুতে দেখিয়েছিলাম ধর্ষণের অভ্যেসের কথা, যেমন করে ফেলেছিল মনোজিৎ কলকাতায়, কালীগঞ্জে বোমা ছোড়ার অভ্যেসটাও একই রকম পুরনো। ভাইরাল ভিডিওয় বোমা ছুটছে পলাতক অভিযুক্ত আনিসুর শেখ। আনিসুর এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, দেখতে পাচ্ছেন সেই ভিডিও, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজয় উল্লাস চলছে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ওই লোকসভা আসনে জেতার পর, কৃষ্ণনগর লোকসভা আসনে জেতার পর কালীগঞ্জে মিছিল বেরিয়েছে। সেই মিছিল থেকে দেখুন দেদার বোমা ছোড়া হচ্ছে। ছুটছে কে? ওই আনিসুর, যে তামান্নার খুনেও অন্যতম অভিযুক্ত, এখনো পর্যন্ত ধরা পড়েনি। লোকসভা ভোটে জয়ের পর বিজয় উল্লাসে আনিসুরের এই বোমাবাজির ছবি সামনে আসতেই বোঝা গিয়েছে যে কালীগঞ্জে যা ঘটেছে তা নেহাত দুর্ঘটনা নয়, একদিনের ঘটনা নয়, আসলে এটাই অভ্যেস। নাবালিকা মৃত্যুর ঘটনাতেও পরিবারের অভিযোগ এই আনিসুরের দিকেই। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূলের কর্মী আনিসুর শেখ। আনিসুর অন্যতম ধৃত তৃণমূল নেতা আনোয়ার এবং গাউলের ডান হাত বলেই এলাকাতে পরিচিত, এবং বোঝাই যাচ্ছে যে ঠিক সেই কারণেই আনিসুরের বোমা নিয়ে দাপাদাপির এই অভ্যেস পুরনো। ভিডিও ভাইরাল হচ্ছে, ওখানে সবাই আছে। ওই যে একটা যে হুমকি দিচ্ছে আনোয়ার ওখানে আছে, আর ওখানে সেই যে বোম গ্লাম করে মারছে, ওখানে এসে প্রথমেই আদর, যে দাঁড়িয়ে আছে আদর আছে, প্রথমে আদর আছে, কালো আছে, নবাব, বিমল, সাবির, ওখানে ও মানে ওদের মাথা আদর হয়ে আছে ওখানে। আর ওদের ভাইদের ছেলেরা, গাওলের ছেলে, আনোয়ারের ছেলে, মানোয়ারের ছেলে, সব কটা মার বোমবাদ মেরুতে। এটাই ওদের ব্যবসা, ওদের একবারে এক কথায় জলভাত ওদের। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH